সহজ মনে করলেই সহজ, আর কঠিন মনে করলে কিন্তু আসলেই কঠিন। আমরা সহজ মনে করেই পড়বো, আমরা যত সহজ মনে করবো পড়া আমাদের কাছে ততই সহজ হবে। আমরা এখন পড়বো পদ্মা কবিতা, খুব ছোট্ট একটা কবিতা, বেশি সময় লাগবে না, তোমাদের পাঠ্য বইতে একদম সবচেয়ে ছোট কবিতা এটা। তো আমাদের এই কবিতাটা আমরা একটু পড়ার জন্য চেষ্টা করি। অনেক ছোট কবিতা, তো চিন্তা করার কোনো কারণ নাই, এটা আমরা অল্প সময়ে শেষ করে ফেলবো, একেবারে ছোট কবিতা। তো লিখেছেন ফররুখ আহমদ, ঠিক আছে। ফররুখ আহমদ হচ্ছে, তিনি হচ্ছে মাগুরা জেলাতে জন্মগ্রহণ করেন। এখানে অনেকগুলো জিনিস দেওয়া আছে যেগুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ। তার কাব্যগ্রন্থ হচ্ছে সিরাজুম মুনিরা, সাত সাগরের মাঝি। এই সাত সাগরের মাঝি খুবই বিখ্যাত কাব্যগ্রন্থ, এটা ডেফিনেটলি তোমরা সবাই জানো। এই সাত সাগরের মাঝি হয়তো অনেকে নাম শুনো নাই বা নাম শোনার কথা, এটা পড়বা। আর তার সনেট সংকলন হচ্ছে মুহূর্তের কবিতা। তার একটা কাব্যনাট্য, সেটার নাম হচ্ছে নওফেল ও হাতেন। আর তার কাহিনী কাব্যের ভিতরে রয়েছে হাতেন তাই, এটা হচ্ছে তার কাহিনী কাব্য। হাতেন তাই কি? হাতেন তাই হচ্ছে তার কাহিনী কাব্য। এছাড়া তিনি আরো অনেক সাহিত্য লিখেছেন। এরপর আসি আমরা লিখি, এখানে অনেকগুলো লেখকের যে সাহিত্য বর্ণগুলো, এগুলো একটু আমাদেরকে ভালো করে পড়তে হবে। তো জন্মসালটা আমরা যদি একটু দেখি, এই যে 1918 তিনি জন্মগ্রহণ করেন, তাহলে ডেফিনেটলি এই প্রশ্নের উত্তর কি হবে বলতো? 1918 হবে। তো এই জিনিসগুলো আমাদেরকে একটু পড়তে হবে লেখক পরিচিতি থেকে, যেগুলো আমাদেরকে লেখক পরিচিতি থেকে পড়লে আমরা পারবো। এরপর আমরা যদি একটুখানি দেখি, আচ্ছা এরপর একটু আমি যখন কোশ্চেন সলভ করে তখন অনেক ফাস্ট সলভ করে, মানে সময় কম দিই, এটাই হওয়া উচিত। মানে আমি যখন কোশ্চেন সলভ করে তখন ধীরে পড়ানোর কোনো কাজ নাই, তাড়াতাড়ি ধামধাম করে কোশ্চেন সলভ করাবো, মানে তাহলে তুমি তাড়াতাড়ি কোশ্চেনটা ধরে ফেলবা, এটাই হচ্ছে তোমার ক্রিয়েটিভিটি। আচ্ছা, তো ফররুখ আহমদের পদ্মা কবিতাটি কাফেলা নামক কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। কোথা থেকে বলতো? কাফেলা, এটা মনে রাখবা, পদ্মা কাফেলা, পদ্মা কাফেলা। তাহলে পদ্মা কোথা থেকে নেওয়া হয়েছে? কাফেলা কাব্যগ্রন্থ থেকে। পদ্মা কোথা থেকে নেওয়া হয়েছে? কাফেলা কাব্যগ্রন্থ থেকে। ওকে, আচ্ছা, তো এখানে আসলে মূল বিষয়বস্তু কি? মূল বিষয়বস্তু হচ্ছে, এখানে শব্দ আছে, এগুলো পরে বলবো। আমাদের বাংলাদেশ হচ্ছে কি নদীমাতৃক বাংলাদেশ। এই নদীমাতৃক বাংলাদেশে পদ্মা নদীকে ঘিরে, পদ্মা নদীর যে ভয়ঙ্কর আবর্তন, ঢেউয়ের যে আবর্তন, নদীর ঢেউ কেউ কখনো দেখছো? তীব্র স্রোত, আজকে কবিতাটা ছোট কবিতা, ওই জন্য শেষ করে দিব, সমস্যা নেই। এই যে পদ্মা নদীকে নিয়ে লেখকের চিন্তাধারা, এই পদ্মা নদী যখন বন্যা হয় তখন এই পদ্মা নদী সবকিছু পদ্মার পানি দিয়ে সবকিছুকে ভাসিয়ে তলিয়ে নিয়ে যায়। আবার যখন বন্যা যখন শেষ হয়ে যায় তখন এই পদ্মা নদী মানুষের জীবিকার একটা উৎস তৈরি করে, বুঝছো? তো এবার আসো আমরা একটু দেখি। এরপরে আমি এখানে এই যে শব্দার্থ দেওয়া আছে এগুলো সব আমি পড়াই দিব, এরপর ব্যাখ্যা দেওয়া আছে সব বলে দিব। অনেক ঘূর্ণিতে ঘুরে পেয়ে ঢের সমুদ্রের স্বাদ, অর্থাৎ লেখক বলছে অনেক ঘূর্ণি, ঘূর্ণি মানে বুঝো সমুদ্রে যে ঘূর্ণিঝড় হয়, মানে খারাপ সময় আর কি, সমুদ্রের যে খারাপ সময়, এই অনেক সমুদ্রে অনেক খারাপ সময়ের মধ্যে হ্যাঁ ঘুরে লেখক সমুদ্রের স্বাদ পেয়েছেন। অর্থাৎ সমুদ্রে ঘোরার যে স্বাদ, যে মজা বা যে অভিজ্ঞতা লেখক সেটা পেয়েছেন। জীবনের পথে পথে অভিজ্ঞতা কুড়ায় প্রচুর, অর্থাৎ জীবনের পথে পথে লেখকের যে জীবন, এই জীবনে লেখক বিভিন্ন জায়গায় ঘুরেছেন, লেখক বিভিন্ন জায়গায় ঘুরেছেন, লেখক পদ্মা নদীর মধ্যে ঘুরেছেন, লেখক ঘুরিয়ে কি করছেন? নানা অভিজ্ঞতা তিনি কুড়িয়ে নিয়েছেন, প্রচুর অভিজ্ঞতা তার আছে। এই অভিজ্ঞতা থেকে লেখক এবার বলতেছে, কেঁপেছে তোমাকে দেখে জলদস্যু দুরন্ত হারমাদ। এই কথা কাকে বলতেছে? এই তোমাকে তারা বলতেছে পদ্মা নদীকে, অর্থাৎ পদ্মা নদীকে বলতেছে যে তোমাকে দেখে, এই তুমি পদ্মা নদী, তোমাকে দেখে তুমি যখন, তোমার যখন ঘূর্ণিঝড় যখন শুরু হয়, তোমার যখন তাণ্ডব যখন শুরু হয়, তখন তোমাকে দেখে কেঁপেছে জলদস্যু। জলদস্যু মানে হচ্ছে যারা জলে ডাকাতি করে। জলদস্যু মানে কি? যারা জলে ডাকাতি করে। এই জলদস্যু দুরন্ত হারমাদ, দুরন্ত মানে চালাক, হারমাদ মানে হচ্ছে পর্তুগিজদেরকে বলা হয় হারমাদ। তো বলছে তোমাকে দেখে এই ভয়ঙ্কর দুরন্ত যে জলদস্যু, সেই জলদস্যু তোমার পদ্মা নদীর ঢেউয়ের আবর্তন দেখে কি করছে? কেঁপেছে। লাস্ট টাইমটা বুঝতে পারছো? কেঁপেছে তোমাকে দেখে জলদস্যু দুরন্ত হারমাদ, অর্থাৎ পদ্মা নদীর ঢেউয়ের যে আবর্তন, এটা দেখে জলদস্যু কি করছে? কাঁপছে। তোমার তরঙ্গ বঙ্গের বর্ণ তার হয়েছে পাণ্ডুর। এই পাণ্ডুর মানে হচ্ছে ধূসর, মলিন, অর্থাৎ তোমার তরঙ্গভঙ্গ। তরঙ্গভঙ্গ মানে কি? ঢেউয়ের আবর্তন, অর্থাৎ এই যে ধুম 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 করে যে ঢেউ উঠে, বুঝছো? ঢেউয়ের আবর্তন। তো বলছে যে তোমার এই ঢেউয়ের আবর্তন দেখে, তোমার ঢেউয়ের আবর্তন দেখে কি হয়েছে? পাণ্ডুর হয়েছে, ফ্যাকাশে হয়ে গেছে, মলিন হয়ে গেছে। কিভাবে মলিন হয়েছে? কার মলিন হয়েছে? মুখ মলিন হয়ে গেছে, ওই যে ওই হারমাদ জলদস্যু।
সংগ্রামী মানুষ তবুও দুই তীরে চালায় লাঙ্গল, অর্থাৎ সংগ্রামী মানুষ বলতে বোঝানো হচ্ছে কৃষক। অর্থাৎ এই হারমাত জলদস্যু পদ্মা নদীর এই ব্যাপক ঢেউ দেখে সে ভয় পেয়ে গেছে, অথচ আমার দেশের যারা কৃষক তারা দুই তীরে, এই নদীর দুই তীরে তারা লাঙ্গল চালাচ্ছে, তাদের মধ্যে কোনো ভয় নাই, তারা সাহসী সংগ্রামী। কঠিন শ্রমের ফল শস্য দান পেয়েছে প্রচুর, অর্থাৎ তারা কঠিন পরিশ্রম করেছে, তুমুল পরিশ্রম করে তারা সেখান থেকে ফল শস্য পেয়েছে প্রচুর পরিমাণে। তারা কি করছে, সেখানে পরিশ্রম করে তারা সেখান থেকে শস্য পেয়েছে, তারা সেখান থেকে ফল মূল পেয়েছে, সবজি পেয়েছে। বুঝছো? তাহলে লেখক এখানে কি বুঝাতে চাইলেন? লেখক এখানে বুঝাতে চাইলেন যে যেই পদ্মা নদীর ঢেউয়ের আবর্তন দেখে জলদস্যু ভয় পায়, সেখানে আমার সংগ্রামী কি করতেছে, আমার সংগ্রামী কৃষক যারা তারা সেখান থেকে শস্য ফলাচ্ছে, উর্বর চরে ফলাইছে পর্যাপ্ত ফসল। উর্বর চর, উর্বর মানে হচ্ছে যেখানে ভালো চাষ হয়, ভালো চাষ হয়, অর্থাৎ যেখানে ভালো চাষ হয় সেটাকে বলে, সেটা হচ্ছে কি উর্বর। উর্বর তোমার চরে ফলাইছে পর্যাপ্ত ফসল, অর্থাৎ তোমার এই উর্বর চর, পদ্মা নদীকে বলতেছে। চর তো বুঝো, ধরো এটা হচ্ছে নদী, এই নদীর চারপাশে এমন যে খেলা মানে চিকন মাঠের মতো থাকে নদীর দুই পাশে, এটাকে বলে চর। বুঝছো? এরকম দেখবে যে ঢাল হয়ে গেলে পানি কমে গেলে ওইটা চর হয়েছে, ওটাকে বলে চর। তো বলছে এই তোমার এই উর্বর চরে ফলাইছে পর্যাপ্ত ফসল, অর্থাৎ তোমার এই উর্বর চরে, এই চরের মধ্যে অনেক ফসল কি হয়েছে, ফলাইছে, মানে অনেক ফসল পেয়েছে, ফলন হয়েছে। জীবন মৃত্যুর দ্বন্দ্বে নিঃসংশয় নির্ভীক জওয়ান, নির্ভীক মানে হচ্ছে ভয়হীন, ভয়হীন যারা এই ফসলের কাজ যারা করে, যারা এই সারাদিন পদ্মা নদীর তীরে যারা পড়ে থাকে, যারা কি করে সারাদিন পদ্মা নদীর তীরে যারা পড়ে থাকে, তাদেরকে লেখক বলছেন তারা হচ্ছে তাদের জীবন মৃত্যুর নিঃসংশয়, তাদের জীবন এবং মৃত্যু নিয়ে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো দ্বিধা নাই, কোনো চিন্তা নাই, তারা হচ্ছে নির্ভীক, তাদের কোনো ভয় নাই, তারা হচ্ছে জওয়ান। জওয়ান মানে হচ্ছে শক্তিশালী, তারা কি শক্তিশালী, তারা কি করে না, তারা কখনো ভয় পায় না, মরে যাব, কেটে যাব, হ্যাঁ পড়ে যাব, নদী ভাসিয়ে নিয়ে যাবে, এই জন্য তারা ঘরে বসে থাকে না, তারা ফসল ফলাতে থাকে। অর্থাৎ আমার দেশের যারা কৃষক তাদের কথা বলছে। বর্ষায় তোমার স্রোতে গেছে বর্ষায় তোমার স্রোতে গেছে বেশে সাজানো বাগান, অর্থাৎ এই সাজানো বাগান বলতে বোঝানো হচ্ছে মানুষের ঘর বাড়ি। যখন বর্ষা হয় তখন এই পদ্মা নদীর পানিতে কি হয়, পুরো সব কিছু কি করে তলিয়ে নিয়ে যায়, মানুষের ঘর বাড়ি সব ধ্বংস করে দেয়। বুঝছো? মানুষের ঘর বাড়ি কি করে ধ্বংস করে দেয়। তো এই জন্য বলছে বর্ষায় তোমার স্রোত বেছে বেশে সাজানো সংসার, অসংখ্য জীবন, এমনকি অনেক মানুষও মারা গেছে। আর জীবনের অজস্র সম্ভার, আর জীবনের অজস্র সম্ভার অর্থাৎ বেঁচে থাকার জন্য, জীবনের জন্য মানুষের যে সম্ভার, জীবনের যে উপার্জন, কারো টাকা পয়সা স্বর্ণ গহনা সব কি করছে, নদী ভাষায় নিয়ে গেছে। হে নদী জেগেছে তবু পরিপূর্ণ আহ্বান, অর্থাৎ হে নদীকে আহ্বান করতেছে, তারপরও তোমার মধ্যে পরিপূর্ণ আহ্বান দেখেছে। যত যাই হোক তারপরও তোমাকে ঘিরে অনেক মানুষ চাষাবাদ করতেছে, অনেক মানুষ ফসল ফলাইতেছে, তোমার মধ্যেই তারপরে কি আছে, কল্যাণ আছে। মৃত জড়তার বুকে খুলেছে মুক্তির স্বর্ণদ্বার, অর্থাৎ এই নদী যাকে লেখক বলছে মৃত জড়তা, অর্থাৎ মৃতপ্রায় এমন নদীর বুকে কি হয়েছে, কি করেছে, মুক্তির স্বর্ণদ্বার, অর্থাৎ এমন নদীর বুকে মুক্তির স্বর্ণদ্বার খুলে গেছে, যেটা মানুষের জীবিকার একটা সুন্দর মাধ্যম হয়ে গেছে। দেখো একটা নদী ঘিরে কত জেলে যে সে কি করে, নদীতে মাছ ধরে, কৃষক যে সে নদীর চরে কি করে, ফসল ফলায়। বুঝতে পারতেছো? মাঝিতে সে কি করে, নদীর কারণে সে মাঝি পারাপার করে। সেই জন্য বলছে এটা হচ্ছে কি মুক্তির স্বর্ণদ্বার, তোমার সুতীব্র গতি, তোমার সুতীব্র স্রোতদ্বার, তোমার যে নদীর যে স্রোতের যে গতি, সুতীব্র গতি, তোমার এই প্রদীপ্ত স্রোতদ্বার, তোমার এই স্রোতের ধারা, এর মধ্যে কি হয়েছে, কল্যাণ আছে। বুঝতে পারছো? এবার চলো আমরা একটা প্রশ্ন সলভ করি। পদ্মা কবিতায় জীবনের পথপথে কি পুরানো কথা বলা হয়েছে, সলভ করো। জি একসাথে হবে এক্সাম, গন্তব্য কাবুল আর পদ্মা। তাহলে বলো তো এটা কি, এটা হচ্ছে অভিজ্ঞতা, তাই না? অভিজ্ঞতা। ওকে, এরপরের প্রশ্ন বলছে পদ্মা কবিতায় ঢের সমুদ্রের স্বাদ বলতে কি বোঝানো হয়েছে? প্রশ্ন সলভ করো প্লিজ। ঢের সমুদ্রের স্বাদ বলতে কি বোঝানো হয়েছে? প্রচুর লবণাক্ততা, প্রচুর অভিজ্ঞতা সঞ্চয়। তাহলে উত্তর হচ্ছে কি, প্রচুর অভিজ্ঞতা সঞ্চয়, অর্থাৎ অপশন হচ্ছে অপশন খ। আচ্ছা, এরপর বলছে জলদস্যুর বর্ণ পাণ্ডুর হয়েছে কি দেখে?
তো খেয়াল করে দেখো জলদস্যুর বর্ণ পাণ্ডুর হয়েছে, অর্থাৎ জলদস্যুর মুখ মলিন হয়ে গেছে। তার উত্তর হচ্ছে কি পদ্মার তরঙ্গভঙ্গ। এটা দেখে, হ্যাঁ আচ্ছা, পদ্মার দুই তীরে কারা লাঙ্গল চালিয়েছে? পদ্মার দুই তীরে কারা লাঙ্গল চালিয়েছে বলতো? এটা কি বলে? সংগ্রামী মানুষ। হ্যাঁ আচ্ছা, এরপর আসো আমরা এরপর প্রশ্ন দেখি, পদ্মা কবিতায় কোন ঋতুর উল্লেখ আছে? তাহলে যে বর্ষা ঋতুর উল্লেখ আছে, তাই না? আচ্ছা, এরপর দেখো, জেগেছে তবু পরিপূর্ণ আহ্বান, এই আহ্বান কিসের? নদীতে নৌকা ভাসানোর আহ্বান? না। শস্য দ্বারা সংগ্রহের? জীবন মৃত্যুর দ্বন্দ্ব নিরসনের? নব উদ্যম জীবন শুরু করা? তাহলে উত্তর হচ্ছে কি বলতো? উত্তর হচ্ছে নব উদ্যমে, নতুন করে জীবন শুরু করার আহ্বান জানিয়েছে লেখক। মৃত জড়তার বুকে মুক্তির স্বর্ণদ্বার খুলেছে কি দ্বারা? সুতীব্র গতি দ্বারা, পরিপূর্ণ আহ্বান দ্বারা। তাহলে উত্তর হচ্ছে কি সুতীব্র গতির দ্বারা। ঘূর্ণি শব্দ অর্থ কি বলো? তাহলে ঘূর্ণি শব্দ অর্থ কি বলতো? বুঝতে পারতো, জলের আবর্তন। জীবনের পথপথ অভিজ্ঞতা কুড়ায় প্রচুর, এখানে কাদের কথা বলা হয়েছে? তাহলে জীবনের পথপথ অভিজ্ঞতা কুড়ায় প্রচুর, উত্তর হচ্ছে কার? জলদস্যু। অর্থাৎ জলদস্যুরা জীবনের পথপথে কি করছে? অনেক। যদি এখানে প্রথমে লেখক এমন ভাবে বলছে যে মনে হচ্ছে লেখক অভিজ্ঞতা সঞ্চয় করছে, কিন্তু অ্যাকচুয়ালি বুঝাইছে ওই যে জলদস্যু আছে সে নানা অভিজ্ঞতা তার আছে। হ্যাঁ, এরকম জলে জলে হেঁটে, জলে জলে ডাকাতি করা, কি করা, পানির মধ্যে থাকা, এই অভিজ্ঞতা। কঠিন শ্রমের ফল হিসাবে সংগ্রামী মানুষ কি পেয়েছে? কঠিন শ্রমের ফল হিসাবে সংগ্রামী মানুষ কি পেয়েছে? হতাশা পেয়েছে, দারিদ্র পেয়েছে, শস্য পেয়েছে। তাহলে উত্তর হচ্ছে কি শস্য পেয়েছে। আচ্ছা, এরপর দেখো সংগ্রামী মানুষ কেমন শস্য দানা পেয়েছে? স্বল্প, প্রচুর, অপর্যাপ্ত, যথেষ্ট। তাহলে উত্তর হচ্ছে কি প্রচুর। পদ্মার চরে নির্ভীক জওয়ান কেমন ফসল ফলিয়েছে? তাহলে উত্তর হচ্ছে কি বলো? উত্তর হচ্ছে এখানে বলছে পর্যাপ্ত, পর্যাপ্ত ফলাইছে পর্যাপ্ত ফসল। ওকে, নির্ভীক জওয়ান কিসের দ্বন্দ্বে নিঃসংশয়? তাহলে নির্ভীক জওয়ান কি জীবন মৃত্যু দ্বন্দ্বে সে নিঃসংশয়, উত্তর হচ্ছে কি সি। পদ্মা কবিতায় সবুজে সমারোহে বলতে কি বোঝানো হয়েছে? নদীর তীরে প্রচুর বৃক্ষের সারি, নদী পারে গ্রামীণ প্রকৃতি, নদীর তীরে শস্যের সম্ভার। তাহলে উত্তর হচ্ছে কি বলতো? নদীর তীরে শস্যের সম্ভার। তো ছোট্ট না কবিতাটা? ওকে, আজকের ক্লাসে আমরা গন্তব্য কাবুলের দ্বিতীয় পার্ট পড়লাম, এবং হচ্ছে আমরা আমাদের যে সুচেতনা যে কবিতাটা আছে এটাও পড়লাম, সরি সুচেতনা পদ্মা কবিতা পড়লাম। আশা করি আজকের ক্লাস তোমাদের কাছে ভালো লাগছে। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আবার দেখা হবে কয়েকদিনের মধ্যেই। তোমাদের আমরা হচ্ছে তোমাদের নিম্নমিত্তির একটা বড় অংশ আছে, সেটা দেখাই দেওয়া হবে যে কিভাবে নিম্নমিত্তিক অংশগুলো ইয়ে করতে হয়, সবকিছু দেখাই দেওয়া হবে। চিন্তা করার কোনো কারণ নাই। ইনশাল্লাহ যা যা আছে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার সব কমপ্লিট করা হবে, এটা তোমরা আমার উপর ভরসা রাখো ইনশাল্লাহ। তো দোয়া করো, তাহলে আমার জন্য দোয়া করবা। তোমরা ভালো থাকো। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।